আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হোয়াইট হাউসে গুলি চালানো হয়, সে সময় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সেই অংশে উপস্থিত ছিলেন যেখানে ডিনার চলছিল। সেখানে অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। হঠাৎ গুলিবর্ষণ শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প তার সহকর্মীদের সঙ্গে বসেছিলেন। গুলির শব্দ শোনা মাত্রই দেখুন তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। উচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সবাইকে বলা হয় টেবিলের নিচে লুকিয়ে পড়তে। এই দুটি এক্সক্লুসিভ দৃশ্য সেই মুহূর্তের যখন গুলি চলেছিল। এরপর দেখা যায় আতঙ্কের দৃশ্য। হোয়াইট হাউসের ভেতরে হুড়োহুড়ি শুরু হয়, কারণ গুলি চলছে। উদ্দেশ্য কী ছিল, লক্ষ্য কে ছিল তা জানা যায়নি। এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে হামলাকারী গুলি চালিয়ে দ্রুত বাইরে পালানোর চেষ্টা করছে, তবে সে সফল হয়নি। নিরাপত্তা বাহিনী তাকে গ্রেফতার করে। পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। লোকজনকে টেবিলের নিচে লুকাতে বলা হয়েছিল, কারণ আশঙ্কা ছিল আরও হামলাকারী থাকতে পারে। হোয়াইট হাউসের মতো এত উচ্চ নিরাপত্তা সম্পন্ন জায়গায় এমন ঘটনা ঘটা সত্যি অত্যন্ত বিস্ময়কর। এখানে হামলাকারীর ছবি দেখা যাচ্ছে, তাকে কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয়। প্রথমেই একটি বিষয় পরিষ্কার হয়েছে, এই ঘটনার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইরান জড়িত নয়। হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই ঘটনার আগে, ডিনারের আগে মিডিয়াকে বলেছিলেন, আজ এই কক্ষে কিছু বড় ঘটনা ঘটবে। এমন একটি ইংরেজি প্রবাদ ব্যবহার করেছিলেন। পরে ঘটনাক্রমে সত্যি গুলি চলে। গুলির পর সেই মুখপাত্রকে কাঁদতে দেখা যায়। এরপর ডোনাল্ড ট্রাম্প উচ্চ নিরাপত্তার মধ্যে বক্তব্য দেন। তিনি জানান একজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন, তবে তিনি বেঁচে গেছেন কারণ তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন। হামলাকারী ক্যালিফোর্নিয়ার একটি অ্যাপার্টমেন্টে রয়েছে এবং তদন্তকারী দল সেখানে যাচ্ছে। এই পুরো ঘটনার মাঝেও ট্রাম্পকে নিজের প্রশংসা করতে দেখা যায়। তিনি একটি বিবৃতি দিয়ে বলেছেন যে তিনি অনেক গুপ্ত হত্যার ঘটনায় পড়েছেন এবং যাদের উপর এ ধরনের হামলা হয় তারা খুব বড় ব্যক্তি হন। যেমন আব্রাহাম লিঙ্কনকে হত্যার জন্য লোকজন এসেছিল, ঠিক তেমনই তার পেছনেও লোকজন লেগেছে, এমনটা তিনি দাবি করেছেন। এখন এই লোকটা নিজের প্রশংসায় কী সব বলছে, অথচ সবথেকে বেশি গুপ্ত হত্যা এই ব্যক্তিই ইরানে করিয়েছে। ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট থেকে শুরু করে শহীদ আলী লারিজানির ঘটনাগুলো ভেবে দেখুন। যখন নিজের উপর হামলার কথা আসে তখন এই গোলাপি শুকর বলে যে বড় মাপের মানুষদেরই গুপ্ত হত্যা করা হয়, কিন্তু যখন ইরানের নেতাদের নাম আসে তখন তার বয়ান পাল্টে যায়। তবে যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের উপর আসলে তেমন কোনো গুরুতর হামলা হয়নি, এমনকি গুলিও তার খুব কাছে যায়নি। আমার তো মনে হয় এই ধূর্ত পরিস্থিতির মোড় ঘোরানোর জন্য নিজে হয়তো এই গুলি চালানোর নাটক সাজিয়েছে। এই লোকটা যে কোনো কিছু করতে পারে। এমনকি সামনে থেকে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করল যে এ হামলার পেছনে কি ইরানের হাত থাকতে পারে, তখন ট্রাম্প বললেন, না, আমার মনে হয় না, তবে নিশ্চিত করে কিছু বলাও যাচ্ছে না, যে কোনো কিছুই হতে পারে। আপনাদের স্ক্রিনে এই সেই হামলাকারী ব্যক্তি। তার একটি পুরনো ছবি পাওয়া গেছে, যার নাম কোল থমাস অ্যালেন বলে জানানো হচ্ছে। সে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা, C2 এডুকেশন অফ টরেন্স, CA, ক্যালিফোর্নিয়া। সে কেন এ হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। ভারতে হাজার হাজার ইহুদি বসবাস করতেন, তারা এখানেই জন্মেছেন, বড় হয়েছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে ইসরায়েল ভারত থেকে ইহুদি সম্প্রদায়ের মানুষদের স্থায়ীভাবে নিয়ে যাচ্ছে। প্রায় 240 জন ভারতীয় ইহুদিকে ইতিমধ্যেই ইসরায়েল নিয়ে গেছে এবং বলা হচ্ছে যারা এখনও ভারতে আছেন তাদেরও একইভাবে ইসরায়েলে নিয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাব আল মানদেব প্রণালীর উপর সোমালিয়ারও নিয়ন্ত্রণ রয়েছে, আর সোমালিয়া ইসরায়েলকে নিষিদ্ধ করেছে। ফলে লোহিত সাগরে ওই গুরুত্বপূর্ণ পথ দিয়ে ইসরায়েল আর যাতায়াত করতে পারবে না। এবার ভারতের দিকে আবারও নজর দিন। এই দেখুন নোটিশ। ভারত সব ভারতীয় নাগরিকদের অনুরোধ করেছে যে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজকের দিনে যেন কেউ ইরানে না যায়। ইরান থেকে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। একটু ভেবে দেখুন তো, ইরান সফল হচ্ছে নাকি আমেরিকার অবরোধ সফল হচ্ছে? আমেরিকা অবরোধ দেওয়ার পরও ইরান ইতিমধ্যে 10 মিলিয়ন ব্যারেল তেল শুধু চীনকেই সরবরাহ করেছে, অর্থাৎ অবরোধ ভেঙে হলেও তারা তেল দিচ্ছে। তাহলে বলুন তো এখানে আমেরিকার জয়টা কোথায়? ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীও ইরানকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। এই যে মালাক্কা প্রণালী, যা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝে অবস্থিত, সেখান দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের মাধ্যমে আয় করার প্রস্তাব দিয়েছেন তিনি। অন্যদিকে আমেরিকা সেই সব কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, বিশেষ করে চীনা ও অন্যান্য কোম্পানির উপর যারা ইরান থেকে তেল কিনছে। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আমেরিকার অনেক ট্যাঙ্কার এবং এয়ারক্রাফট দেখা যাচ্ছে। আপনাদের ইরাকের সেই কুর্দি যোদ্ধাদের কথা মনে আছে নিশ্চয়ই, যাদেরকে আমেরিকা বলেছিল, ভাই সাহায্য করতে এসো, আমরা তোমাদের অস্ত্র দিচ্ছি, এবং আমেরিকা তাদের অস্ত্র দিয়েছিল।
ইসরায়েল ইরানের সীমান্তের রাস্তাগুলো ভেঙে দিয়েছিল, যাতে পিকেকে কুর্দি সন্ত্রাসীরা ইরানের ভেতরে ঢুকে তাণ্ডব চালাতে পারে, এবং তারা সেই চেষ্টা করেও ছিল। কিন্তু ইরান যখন পাল্টা আঘাত করতে শুরু করলো, তখন আমেরিকা তাদের বাঁচানোর বদলে একা ফেলে চলে গেল। এখন তারা কাঁদছে। এই দেখুন, পিকেকে একটি যন্ত্রণাদায়ক লেটারহেড জারি করেছে, যেখানে তারা বলেছে যে আমেরিকা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জানে না এই লোকগুলো কেন আমেরিকার উপর ভরসা করে। চরম অবস্থা এদের। কত অদ্ভুত ব্যাপার। এখন তারা ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলছে যে ডোনাল্ড ট্রাম্প তাদের ধোঁকা দিয়েছেন। তারা বলছে, আমরা ওদের সাহায্যের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজ যুদ্ধবিরতি হওয়ার পরেও আমাদের উপর হামলা হচ্ছে। আমেরিকা আমাদের নাম পর্যন্ত মুখে আনছে না। আমাদের অবস্থা খুবই খারাপ। আমেরিকার কথায় আমরা যুদ্ধে নেমেছিলাম, আর আজ আমেরিকাই আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও আমাদের উপর ইরানের হামলা অব্যাহত রয়েছে। আসলে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কপালে এমনই জোটে। যুদ্ধের মাঝে মজা নিতে চাওয়াদের এটাই পরিণতি। তবুও আজ তারা আশা করে বসে আছে যে ট্রাম্প তাদের পাশে দাঁড়াবেন। এটাই তাদের নির্লজ্জতা। আপনারা যখন এই ভিডিওটি দেখছেন, ততক্ষণে তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হয়ে গেছে। ইরান তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর চালুর প্রস্তুতি নিচ্ছে। দ্য গার্ডিয়ান কি লিখেছে পড়ে নিন। পরিষ্কারভাবে বলা হয়েছে, আমেরিকার হাতে আর কোনো তাস বাকি নেই, কোনো পথও নেই। স্ট্রেইট অব হরমুজ ইরানের নিয়ন্ত্রণে, আর ইরান কোনো অবস্থাতেই সমঝোতা করতে চায় না। ডোনাল্ড ট্রাম্পের কাছেও এখন কোনো বিকল্প নেই। আল মনিটরের খবরে এসেছে যে ইরান এই যুদ্ধ থেকে দ্রুত বের হবে না, যদিও ট্রাম্প দ্রুত বের হতে চান। ইরান তাদের শর্ত না মানা পর্যন্ত যুদ্ধ শেষ করবে না। ইসরায়েলের সংবাদ মাধ্যম বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যায়নি, যেগুলো এখনও মজুদ আছে এবং বড় ধরনের হুমকি হিসেবে রয়ে গেছে। জেনারেল আহমদ ওয়াহিদে, এই নামটি মনে রাখুন। তিনি এখন IRGC এর শীর্ষ কমান্ডার। তার উপর বর্তমানে আর কেউ নেই। পুরো বাহিনী তার নিয়ন্ত্রণে। এখন আমেরিকা তাকে হত্যার পরিকল্পনা করছে, যাতে তার মৃত্যুর পর ইরান চাপে পড়ে যায়। কিন্তু একজন মুসলিম হিসেবে, একজন মুসলিম সাংবাদিক হিসেবে বা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে তাকে কেন, তাদের আরও বড় নেতাদেরও যদি আমেরিকা হত্যা করে, তবুও IRGC কোনো অবস্থাতেই চাপে পড়বে না। আরে, যাকে আপনারা মেরেছেন শহীদ সৈয়দ আলী খামেনি, তার চেয়ে বড় কেউ ছিল না। সে মানুষের চেয়ে বড় কেউ ছিল না। তাই IRGCর এই শীর্ষ নেতাদের মেরে তোমরা নিজেদের জন্য আরও বড় গর্ত খুঁড়বে। শুনুন জেলেনস্কি কি বলে ফেলেছেন, সেটা আগে ভালো করে বুঝুন। জেলেনস্কি বলেছেন যে মাত্র কয়েকদিনের মধ্যেই আমেরিকা এত বেশি পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে, যতগুলো তৈরি করতে আমেরিকার প্রায় 2 বছর সময় লাগে। অর্থাৎ যে পরিমাণ অস্ত্র তারা 2 বছরে বানায়, তা কয়েকদিনের মধ্যেই খরচ করে ফেলেছে। আপনি তো সিএনএনকে বিশ্বাস করেন, তাই না? সিএনএন কি লিখেছে দেখুন। তারা বলেছে, এই মুহূর্তে যদি চীন তাইওয়ানের উপর হামলা করে, তাহলে আমেরিকা এতটাই দুর্বল এবং অস্ত্রের ঘাটতিতে ভুগছে যে তারা শুধু চুপচাপ দেখবে, কিছু করতে পারবে না। কারণ করার মতো সক্ষমতা তাদের নেই। যেহেতু পর্যাপ্ত অস্ত্র নেই, তাদের স্রেফ দর্শক হয়েই থাকতে হবে। ঝুঁকি এখনও রয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি এবং আবারও বোঝাচ্ছি। কারণ আবারও খবর আসছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিপুল পরিমাণ অস্ত্র ও ট্যাঙ্কার এসে পৌঁছেছে। জার্মানির একটি পত্রিকা লিখেছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের সামনে আত্মসমর্পণ করেছেন। ইরান কোনো জবাব দিচ্ছে না, কোনো আলোচনাও করছে না। তাই একতরফাভাবে ট্রাম্প যুদ্ধবিরতি বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে একটি স্প্যানিশ পত্রিকা লিখেছে, ইরানের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র এখন স্ট্রেইট অব হরমুজ। আর হরমুজ প্রণালীতে ইরান যে মাইনগুলো বিছিয়ে রেখেছে, সেগুলো বিশ্বের সবথেকে শক্তিশালী নৌবাহিনীর জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন দুনিয়ার সবচেয়ে সুপার ফোর্সও ইরানের সেই মাইনগুলো সরাতে পারছে না। স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের উপর হামলা ছিল অবৈধ এবং এটি একটি বড় ভুল সিদ্ধান্ত। ইরান জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে, যা আমেরিকার জন্য সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে, তাদের যে ট্যাঙ্কারটি আটক করা হয়েছে, সেখানে কোনো অস্ত্র ছিল না, বরং সেখানে ছিল ডায়ালাইসিসের যন্ত্রপাতি, রোগীদের প্রয়োজনীয় ঔষধ এবং ঔষধ তৈরির কেমিক্যাল। এ ধরনের জিনিস আটক করা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। জার্মানির আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বশক্তির ভারসাম্য বদলাচ্ছে এবং যে ক্ষমতা একসময় আমেরিকার হাতে ছিল, তা ধীরে ধীরে ইরানের দিকে সরে যাচ্ছে। ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আবারও সৌদি আরবে পৌঁছেছেন মোহাম্মদ বিন সালমান সাহেবের সঙ্গে বৈঠকের জন্য। আরব দেশগুলোর মধ্যে এখনও ভয় রয়ে গেছে। যদি ইরান আবার হামলা চালায়, তাহলে প্রথম আঘাত তাদের উপরে আসবে এবং তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা ইউক্রেনের মতো দেশকে সামনে আনতে চাইছে, প্রয়োজনে অর্থ দিয়ে হলেও, যাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে ভাড়াটে বাহিনী ব্যবহার করা যায়। স্ট্রেইট অব হরমুজ নিয়ে ইরান এখনও দাপটের সাথে কথা বলছে। এই সমুদ্র আমাদের নিয়ন্ত্রণে। এই দৃশ্যগুলো দেখুন, এগুলো সব এক্সক্লুসিভ ভিডিও, কোনো এআই জেনারেটেড বা পুরনো ছবি নয়। হরমুজ প্রণালীতে প্রতি কয়েক কদম অন্তর অন্তর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম ট্যাঙ্কারগুলোকে দাঁড়িয়ে আছে। সারা বিশ্বের জাহাজ, সেটা হোক ভারতের, ফ্রান্সের হোক, জার্মানির হোক কিংবা মিশরের, ইরানের অনুমতি ছাড়া একটি জাহাজও নড়াচড়া করতে পারছে না। আরব দেশগুলোতে অস্থিরতা বাড়ছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হচ্ছে। আর সেই সময় জেলেনস্কির এই সফর,
তা দেখে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসি এর কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমেরিকা আবার হামলা চালায় এবং আরব দেশগুলোর ভূমি ব্যবহার করে আক্রমণ করা হয়, তাহলে শুধু শত্রুপক্ষের অবকাঠামোই নয়, আরব দেশগুলোর অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হবে। সেতু উড়িয়ে দেওয়া হবে, বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হবে। আইআরজিসি আরও জানিয়েছে, তারা সম্ভাব্য টার্গেটের তালিকা তৈরি করে ফেলেছে। কোথায় কোথায় আঘাত হবে তা নির্ধারণ করা আছে। ট্রিগারের উপর আমাদের আঙুল প্রস্তুত। অন্যদিকে আমেরিকা জানিয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ইরান ক্রিপ্টোকারেন্সির জন্য ব্যবহার করছিল, সেগুলোকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। ওদিকে বেঞ্জামিন নেতানিয়াহু এক জায়গায় সফল হয়েছেন, কারণ ইরানের সঙ্গে যে চুক্তির কথা উঠেছিল তার প্রথম শর্তই ছিল লেবাননে হামলা বন্ধ করা। কিন্তু এখন নেতানিয়াহু নিজে সামনে এসে বলেছেন, আমরা আজও ইরানের বিষয়ে আমেরিকার সঙ্গে সহযোগিতা করছে, লেবাননের বিষয়েও করছে। আমরা গতকালও লেবাননে হামলা করেছি, আজও করছে এবং আগামীকালও করব। সবশেষ নেতানিয়াহু নিজেই একটি বড় তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তবে চিকিৎসার পর এখন সুস্থ হয়ে উঠেছেন। নেতানিয়াহু বলেন, আমরা এটা গোপন করে রেখেছিলাম, কারণ ইরান যদি জানতে পারত তবে তারা বড় ধরনের প্রোপাগান্ডা চালাতো। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে মাঝে মাঝে যে খবর আসতো যে নেতানিয়াহু নিখোঁজ, তাকে ক্লান্ত দেখাচ্ছে, তিনি অসুস্থ বা কোনো মারাত্মক রোগের সঙ্গে লড়াই করছেন, সেই সব খবর আজ সত্যি প্রমাণিত হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।